হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের 12 অধ্যায় জীবের শক্তি প্রবাহের তৃতীয় পর্ব। পূর্ববর্তী ক্লাসে আমরা সালোকসংশ্লেষণ ও শ্বসন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা আলোচনা করব শ্বসনকালে শক্তি উৎপন্ন হয় যে এটার প্রমাণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের পরীক্ষার উপকরণ কী কী লাগবে? আমাদের উপকরণ লাগবে কি দুটি থার্মোফ্লাক্স, দুটি থার্মোমিটার, অঙ্কুরিত ছোলা বীজ মানে যে ছোলার আর কি ছোলা থেকে গ্যাস জ্বালায় ওই রকম ছোলা, তারপরে পানিতে সিদ্ধ ছোলা বীজ এবং ছিদ্রযুক্ত রাবারের সিপি লাগবে, অর্থাৎ একটা সিপি লাগবে যেটা ছিদ্রযুক্ত থাকবে। আর এখানে আমরা যে নিচে দেখতে পাচ্ছি দুইটা পাত্র, এটিকে বলা হয় কি থার্মোফ্লাক্স। আর থার্মোফ্লাক্সের ভিতরে কি দেওয়া আছে? থার্মোমিটার দেওয়া আছে। থার্মোমিটার তো তোমরা সবাই চেনো। আর ভিতরে কি আছে? ছোলা আছে। প্রথমে কি করতে হবে যে আমাদের যে ছোলা বীজগুলো অঙ্কুরিত হয়েছে, তো সেই অঙ্কুরিত ছোলা বীজকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আমরা প্রথমে কি করব, থার্মোফ্লাক্সের ভিতরে ছোলা দেব, অঙ্কুরিত ছোলা, তারপরে এই যে একটা ছিপি আছে যেগুলো ছিপি, এই ছিপিটা কি থাকবে? ধরো একটা ছিপি, এই ছিপিটা কি থাকবে? এখানে ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে আমরা কি করব, থার্মোমিটারটা প্রবেশ করে দেবো। এই যে ছিদ্র দিয়ে দেখো থার্মোমিটারটা প্রবেশ করানো হয়েছে। তারপরে কি করতে হবে, এরপর সিবিসির মধ্যে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যেন থার্মোমিটারের নিচের প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রবেশ করে থাকে, অর্থাৎ ছোলা বীজগুলোর ভিতরে যেন থার্মোমিটারটা যায়। অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সেও সিদ্ধ ছোলা বীজগুলোকে রাখতে হবে এবং অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে। প্রতিটি থার্মোমিটারের পারদ তাপমাত্রার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে। ওর আর কি থার্মোমিটারে কত তাপমাত্রা আছে সেটা আমরা কি নোট করে রাখবো। তারপর পরীক্ষা করে আমরা কি দেখতে পেলাম? থার্মোমিটার পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর দেখা যাবে কি জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজ যুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের তাপমাত্রা পরিবর্তন হয়েছে। যে ছোলা বীজগুলো অঙ্কুরিত হয়েছিল সেগুলো কি সেই থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বা পরিবর্তন হয়েছে। তো সিদ্ধ ছোলা বীজগুলো থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ আমরা যে ছোলা বীজগুলো যেই পাতে সিদ্ধ করে দিয়েছিলাম সেইখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। এই থার্মোফ্লাক্সে রাখা থার্মোমিটার তাপমাত্রার অপরিবর্তিত আছে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি ওই সিদ্ধ ছোলা বীজগুলো। তো সিদ্ধ ছোলাগুলোর কোষগুলো জীবিত নয়, অর্থাৎ যেগুলো সিদ্ধ করা আছে সেগুলোর কি কোষ জীবিত নয়, ফলে সেখানে শ্বসন প্রক্রিয়া চলছে না। অপরদিকে জীবিত ছোলা বীজগুলোতে জীবন্ত কোষের শ্বসন প্রক্রিয়া চলছে, অর্থাৎ যেগুলো যে সিদ্ধ ছোলা বীজ সেগুলো কি শ্বসন প্রক্রিয়া হয় না, আর যেগুলো ধরো অঙ্কুরিত আছে সেগুলো কি শ্বসন প্রক্রিয়া ঘটছে। সেখানে উৎপন্ন তাপ শক্তি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ যেখানে শ্বসন প্রক্রিয়া হচ্ছে বিধায় তাপমাত্রা উৎপন্ন হচ্ছে, আর সেই তাপমাত্রা থার্মোমিটারের পারদকে বাড়িয়ে দিচ্ছে। এতে প্রমাণিত হয় যে জীবন্ত কোষে শ্বসন প্রক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে শ্বসনের পরে কি আমরা যেমন শক্তি পাই, এটা কি প্রমাণিত হয়ে গেল যে জীবন্ত কোষ থেকে আমরা তাপ পাই, আর সেই তাপ কী করে আমাদের চলতে সাহায্য করে। তো এখন আমরা মানুষের শ্বসন নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে শীতকালে যখন আমাদের নাক ও মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিই তখন কি আমাদের একটা হালকা ধোঁয়ার মতো বের হয়, এটা তো আমরা সবাই দেখেছি। আমরা যখন শ্বাস ছাড়ি তার সাথে আমাদের ফুসফুস থেকে কি বের হয়, তখন জলীয় বাষ্প যোগ হয়। শীতের সময়ে এই শ্বাসের সাথে বের হয়ে আসা জলীয় বাষ্প বাইরের কম তাপমাত্রায় ছোট ছোট পানির কণায় পরিণত হয়, অর্থাৎ আমরা যে শ্বাসটা ছাড়ি সেটা কি হয়, যে বাইরে যে জলীয় বাষ্প থাকে বা বাইরে যে তাপমাত্রা থাকে সেটা কি ছোট ছোট কণায় পরিণত হয় এই তাপমাত্রার সাথে মিশে, যা আমরা কি দেখি, আমরা ধোঁয়ার মতো দেখি। অর্থাৎ আমাদের হাওয়াটা আস্তে আস্তে কি পানি ছোট ছোট কণায় পরিণত হয় বিধায় আমরা সেটাকে ধোঁয়ার মতো দেখি তাপমাত্রার তারতম্যের কারণে। আর আমরা সাধারণত নাক দিয়ে শ্বাস নিয়ে আবার ছেড়ে দিই। আমাদের বুক হাঁপানোর মতো অবিরত কি হচ্ছে, সংকুচিত প্রসারিত হচ্ছে, তাই না? আমাদের ফুসফুস, এতে ফুসফুসের আয়তন বাড়ে এবং কমে। বুকে হাত দিলে আমরা কি বিষয়টি বুঝতে পাবো। তারপর গভীরভাবে যখন আমরা শ্বাস নেই আবার ছেড়ে দিই, এটি মূলত আমাদের কি হয়, শ্বসন প্রক্রিয়ার একটি দৃশ্যমান ধাপ, অর্থাৎ এটা আমরা কি দেখতে পাই। তবে কোষের ভেতরে সংঘটিত শ্বসন প্রক্রিয়া কতটুকু অংশ হয় সেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কেবল আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পাই যে তখন কি হয় শ্বাস নিলে।
তো ফুসফুস শোভিত সংকুচিত প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, অর্থাৎ আমরা কী করি, শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করা শ্বাসক্রিয়া নামে পরিচিত। এই শ্বাসক্রিয়াকে বা শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, নাম কি বহিঃশ্বসন, একটা কি অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসনে কি বলা আছে দেখো, বহিঃশ্বসনে বলা আছে যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে কি বলা হয়, বহিঃশ্বসন। অর্থাৎ যে প্রক্রিয়া আমরা শুধু শ্বাস নেই আবার শ্বাস বের করে দিই সেটা হলো বহিঃশ্বসন। ফুসফুসের বাইরে ভিতরে ঘটে কিন্তু কোষের ভিতরে ঘটে না। এই পর্যায়ে ফুসফুস ও রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের কি হয়, বিনিময় ঘটে। বহিঃশ্বসনে দুই পর্যায়ে সম্পন্ন, অর্থাৎ দুইটা পর্যায়ে থাকে। কি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, অর্থাৎ পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি সেটা কি আমাদের কি বলা হয়, শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। আবার নিঃশ্বাস কি, প্রশ্বাসের পর যখন আমরা নিঃশ্বাস পর্যায়ে শুরু হয়, এই পর্যায়ে কী করি, আমাদের ফুসফুসের আয়তনে সংকুচিত হয় এবং আমরা কী করি, আমরা বাতাসটা বাইরে ছেড়ে দিই। ফলে বায়ুথলির ভেতরের বায়ু এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে পরিবাহিত হয়ে নাক দিয়ে বাইরে নির্গত হয়, অর্থাৎ তখন আমাদের কি হয়, ফুসফুস থেকে বাতাসটা বাইরে বের হয়ে যায়। এখন আমরা আলোচনা করব অন্তঃশ্বসন নিয়ে। অন্তঃশ্বসনটা কি, অন্তঃশ্বসন হলো অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহের কোষের মধ্যকার খাদ্য অক্সিজেনের সাথে কি হয়, জারিত হয় এবং গতিশক্তি তার শক্তিতে রূপান্তর। অর্থাৎ বহিঃশ্বসন আমরা শুধু গ্যাসের আদান প্রদান করি, আর অন্তঃশ্বসনে কি হয়, যে আমরা যে শ্বাসটা গ্রহণ করলাম সেটা কি অক্সিজেনের যে থাকে সেই অক্সিজেনটা আমাদের খাদ্যের সাথে জারিত হয়ে গতিশক্তি ও তাপ শক্তি উৎপন্ন করে। তো ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রতিটি কোষের অভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা কি আমাদের প্রথমে রক্তে যায়, আর রক্ত কী করে, সারা শরীরে চলাফেরা করে না, তো সেই রক্তের মাধ্যমে সেই অক্সিজেনটা আবার সারা শরীরে চলাচল করে। তারপর এটি কোষের ভিতরে খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ আমরা যে খাদ্য খাই সেটা কোথায় থাকে, কোষে থাকে। তো সেই কোষের খাদ্যের সঙ্গে আর যে রক্তের অক্সিজেন থাকে সেটা কি বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপ শক্তি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। তো এই কার্বন ডাইঅক্সাইড আবার কী হয়, রক্ত দ্বারা পরিবাহিত হয় এবং কী হয়, ফুসফুসে ফেরত আসে এবং আমরা নিঃশ্বাস রূপে সেটা আবার ত্যাগ করে দিই। তখন আমরা জানবো শ্বসনের গুরুত্ব নিয়ে। শ্বসনের যে গুরুত্ব আছে এই গুরুত্বটা কি, প্রয়োজন কি শ্বসনের। তো শ্বসনের গুরুত্ব হলো, শ্বসন প্রক্রিয়াটি কি জীবের শক্তি ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে শক্তিটা যে আমরা অর্জন করব সেই শক্তি অর্জনের জন্য এই শ্বসনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখার জন্য একটি জীবের শক্তির প্রয়োজন এবং ওই শক্তি শ্বসন প্রক্রিয়া থেকেই পাই। তারপরে শ্বাস প্রশ্বাসের সময় অপসারিত যে কার্বন ডাইঅক্সাইড সেই সালোক সংশ্লেষণে কী হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার হয় এবং কার্বোহাইড্রেট তৈরিতে সাহায্য করে। এই প্রস্তুত খাদ্য জীবজগৎকে কী করে, জীবন দান করে। তো শ্বসন প্রক্রিয়া আমাদের কোষের স্বাভাবিক কার্যকলাপ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রক্রিয়া কোনো অস্বাভাবিকতা দেখা দিলে আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই। এখন আমরা অনুশীলনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে কী বলা হয়েছে, সালোক সংশ্লেষণ না থাকলে কী হতো, আমাদের পৃথিবী কীরকম হতো। আচ্ছা, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা তো আমরা সবাই জানি। সালোক সংশ্লেষণ মানে কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কী হয়, যে পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড থাকে আর কি থাকে, আর পানি থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কী করে, শর্করা C6H12O6 এই শর্করা প্লাস অক্সিজেন প্লাস কি তৈরি করে, আমাদের পানি তৈরি করে, তাই না। এটা হলো আমাদের মূল বিক্রিয়াটা। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা কী পাই, আমরা অক্সিজেন পাই। আর আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কী প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। অর্থাৎ সালোক সংশ্লেষণ বিক্রিয়া যদি না হতো আমরা কি অক্সিজেন পেতাম, আমরা কোনো অক্সিজেন পেতাম না। ফলে আমরা কি অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারতাম না। আর আমরা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাবারটা পাই সেই খাবারটা কি হয়, সমগ্র জীবজগৎ সেটা খায়। যেমন একটা গাছ যে শক্তি উৎপন্ন করলো সেটা কি ফল বা ধান যাই বলো, সেইখানে কিন্তু যে শর্করাটা থাকে সেই শর্করা কী করে, মানুষ সহ অন্যান্য জীবকুল সেটা গ্রহণ করে এবং সেই খাদ্য খেয়ে সে জীবন ধারণ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ না হলে যে আমরা খাদ্যের সরবরাহ আমরা পেতাম না, ফলে আমরা না খেয়ে থাকতে হতো এবং আমাদের কি জীবকুল এটা সম্পূর্ণ বিপর্যয় হয়ে যেত। তারপর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তারপর বিভিন্ন কলকারখানা থেকে যে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় সেটা আবার কোথায় যায়, এটা যদি সারাক্ষণ যদি পরিবেশে জমা হতে থাকতো আমরা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের কারণে আর বাঁচতে পারতাম না। তো যে আমাদের যে উদ্ভিদ বা গাছপালা আছে কী করে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। আর সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সে কী করে, এই উদ্ভিদটা আমাদের জন্য খাদ্য তৈরি করে আর অক্সিজেন তৈরি করে। অর্থাৎ যে সালোক সংশ্লেষণ না থাকলে আমাদের সেই পরিবেশে অক্সিজেনের পরিমাণটাও বেড়ে যেত, ফলে আমরা কি ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না এবং আমরা অজ্ঞান হয়ে যেতাম, মারাই যেতাম বলা যেতে পারে। তো সালোক সংশ্লেষণ না হলে আমরা কি
আমরা বাঁচতেই পারতাম না বলা যায়, অর্থাৎ জীবকুল কি ধ্বংস হয়ে যেত। তাই আমরা কি বলতে পারি যে শাক সংশ্লেষণ না থাকলে পৃথিবীতে বাঁচা প্রাণীকুলের জন্য অসাধ্য হয়ে যেত, অর্থাৎ প্রাণীকুল আর বাঁচতেই পারতো না। তো এইটাই হলো শাক সংশ্লেষণ না থাকলে পৃথিবী কী রকম হলো তা বলা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও যদি এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক অথবা কমেন্ট করে পাশেই থাকো। ধন্যবাদ।